আসসালামু আলাইকুম, সবাইকে কুকিং বার বাই আয়েশায় স্বাগতম। বাজারে প্রচুর আম বের হয়ে গেছে, তাই আজকের রেসিপি কাঁচা আমের আচার। আমগুলো মোটামুটি ভালো ফ্রেশ ছিল, তাই ভাবলাম আচারটা বানিয়েই ফেলি আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। রেসিপিতে চলে যাই। আমি একটা বলে পানি নিয়ে নিয়েছি এবং সবগুলো আম একসাথে নিয়ে নিয়েছি এবং খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। যেহেতু আমি আচারটা আমের স্কিন সহ করব, তাই খুবই ভালো করে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বোটাটা ভাঙার সাথে সাথে কষ পড়ছে, তার মানে আমটা কিন্তু ভালো ফ্রেশ ছিল। আমগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি আমগুলো কেটে নেব। আপনারাও আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। আমগুলো আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি, কারণ আমের আটিগুলো কিন্তু মোটামুটি ভালো শক্ত হয়ে গিয়েছিল, তাই আমার কাছে বটি দিয়ে কাটাটাই খুব ইজি মনে হচ্ছিল, তাই আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আটিটা কতটা শক্ত হয়ে গিয়েছে। আর আমে যখন আটিটা এভাবে শক্ত হয়ে যাবে, তাহলে ওই আমটাই কিন্তু আচারের জন্য বেস্ট আম। আর আমি যেভাবে আচারটা বানাচ্ছি সেম টু সেম যদি এভাবেই বানান, তাহলে 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন, একটুও নষ্ট হবে না বা উপরে কোনো রকমের ফাকুন্দা পড়বে না। সবগুলো আম আমি কেটে নিয়েছি। আমি আমগুলো কিউব সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এখন আমি সবগুলো আম একটা পাতলা কাপড় বিছিয়ে কড়া রোদ্রে শুকিয়ে নেব 2-3 ঘন্টার জন্য। যদি অতিরিক্ত কড়া রোদ হয় তাহলে 2 ঘন্টায় এনাফ, আর যদি হালকা রোদ হয় তাহলে 3 থেকে 4 ঘন্টায় যথেষ্ট। এখন আমি একটা মশলা রেডি করে নেব। আমি কড়াই বসিয়ে নিয়েছি চুলায়। প্যান কিছুটা গরম হয়ে গেলেই এখানে 2 টেবিল চামচ মৌরি এবং 2 টেবিল চামচ সাদা সরিষা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ মেথি দিয়ে হালকা একটু ভেজে নেব। যখনই দেখবেন সরিষাগুলি ফুটতে শুরু করেছে, তার মানে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজলে কিন্তু মশলাটা তিতা হয়ে যাবে। সরিষাগুলো ফুটার সাথে সাথে চুলাটা অফ করে দিতে হবে এবং কড়াইয়ের মধ্যে যে তাপ আছে সেই তাপেই বাকিটা মশলা এমনিতেই ভাজা হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে নিতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেব এবং কড়াইয়ের তাপেই বাকিটা হয়ে যাবে এবং মশলাটাও মচমচে হয়ে যাবে। 2 ঘন্টা পর আমি ছাদ থেকে আমগুলো নামিয়ে নিয়ে এসেছি এবং সবগুলো আম বলে ঢেলে নিয়েছি। আমি হাতে তুলে দেখাচ্ছি আমটা কতটুকু শুকিয়েছি। ভিডিওতে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমটা কতটুকু শুকানো হয়েছে। এর চেয়ে বেশি আর শুকানোর কোনো প্রয়োজন নেই। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আচারে আমার কাছে একটু লবণ বেশি ভালো লাগে, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া এবং 3 থেকে 4 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। ধনিয়া গুঁড়া 3 থেকে 4 টেবিল চামচের মতো এবং 1.5 টেবিল চামচের মতো জিরা গুঁড়া। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা সম্পূর্ণ গুঁড়ো করে সবটুকুই দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে 1 চা চামচ মৌরি, 1 চা চামচ লাল সরিষা, 1 চা চামচ কালো জিরা, 1 চা চামচ মেথি এবং 1 চা চামচ আজওয়াইন সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা আমি অল্প পরিমাণের দেব, জাস্ট মাখার জন্য যতটুকু প্রয়োজন। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব সবগুলো মশলার সাথে, যেন আমটা খুবই ভালোভাবে মিশে যায়। এই কাজটা আমি একটু সময় নিয়ে করব, কোনো আমগুলো যেন ফাঁকা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং খুবই ভালোভাবে মিক্সড করতে হবে। এই আচারের রেসিপিটা আমি এক ইন্ডিয়ান আপুর কাছ থেকে শিখেছি আর আমি বানিয়ে খেয়েছি। আসলে আচারটা অনেক মজা ছিল, অনেক টেস্ট ছিল, একেবারে দোকানের মতোই ছিল। আর আচারের দিক থেকে তো বলতে গেলে ইন্ডিয়ান আপুদের আচার বেস্ট আচার, খেতেও খুব মজা। হয়তো অনেকেই ভাবছেন
এভাবে আচার দিচ্ছি, আমটা শক্ত রয়ে যাবে, আচারটা নরম হবে না, এটা একেবারেই ভুল ধারণা। এভাবে আচার দিলে অনেক তাড়াতাড়ি আচারটা নরম হয়ে যায়। আমি আরও কিছু সরিষার তেল অ্যাড করে নিচ্ছি। জাস্ট আপনি প্রসেসটা ঠিক রাখবেন, আর কতদিনের মধ্যে এই আচারটা নরম হবে তা আমি আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি, আর কিভাবে রাখতে হবে, তাহলে আমের আচারটা একেবারেই সফট হয়ে যাবে আর এটা খেতেও খুব ভালো লাগে। এই আচারটা খিচুড়ির সাথে বলেন, মাংসের সাথে বলেন, যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ। আমগুলো কিন্তু মশলার সাথে খুব ভালো করে মিক্সড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন এগুলো একটা কাচের বয়মে ভরে রেখে দিব। কাচের বয়মটা অবশ্যই টিস্যু দিয়ে মুছে নিতে হবে। এখন সবগুলো আচার আমি এই একটা বয়মেই চেপে রেখে দেব। আমি কিন্তু অতিরিক্ত তেল দেইনি, আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু তেল দিয়েছি। মশলাটা যেন একটু পাতলা পাতলা মানে মাখা মাখা হয়ে যায়, ঠিক ওই আন্দাজ মতোই তেলটা দিয়েছি। সবগুলো আচার আমি বয়মে ভরে নিয়েছি এবং নিচের অংশটা দেখাচ্ছি, দেখেন নিচে কিন্তু কোনো রকমের তেল নেই। মশলার সাথে যা তেল আছিল ওটাই নিচে আস্তে আস্তে জমে উঠবে। আমটাকে আমি ঝাঁকিয়ে ভালো করে আচারটা বসিয়ে নিচ্ছি এবং একটা টিস্যু পেপার দিয়ে চারো সাইড মুছে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন মশলা যেন বয়মের উপরে লেগে না থাকে। আমি ঠিক এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে 15 দিন এভাবে আটকে দেব, আর প্রতিদিন একবার দুইবার করে এভাবে বয়মটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেব। এতে করে আচারের নিচে যে মশলাগুলো থাকবে সবগুলো উপরে তুলে আসবে। প্রতিদিনই এভাবে ঝাঁকিয়ে দিতে হবে আর প্রতিদিন রোদ্রে দিতে হবে। আর যদি রোদ না থাকে তাহলে এমনিও প্রতিদিন আপনাকে হবে, যেন মশলাটা আচারের সাথে চারোর সাইডে লেগে যায়। আমি এভাবেই 15 দিনের জন্য ঢেকে রেখে দেব। ফিরে এলাম 15 দিন পর। আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি আচারটা কেমন হয়েছে। বয়মটা খোলা মাত্রই গ্রানে আমার ঘরটা ভরে গেছে, দেখতেই পাচ্ছেন মশলাগুলো নিচে নেমে এসেছে এবং তেলটা আস্তে আস্তে উপরে চলে এসেছে। আমি কিন্তু কোনো এক্সট্রা তেল ইউজ করিনি। আমি একটা চামচের সাহায্যে নিচ থেকে আচারগুলো তুলে তুলে দেখাচ্ছি, দেখেন আচারের কালারটা কতটা সুন্দর এসেছে। এবং আচারের কালারও কিন্তু 15 দিনই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটা আচার হাতে তুলে দেখাচ্ছি আচারটা 15 দিনে কতটা সফট হয়েছে। দেখেন, দেখতেই পাচ্ছেন আমটা কতটা সফট হয়েছে ঠিক এই 15 দিনেই। আর 1 মাসের মধ্যে এই আচারটা একেবারেই গলে যাবে এবং খাবারের উপযুক্ত হয়ে যাবে। শুধু প্রতিদিন একবার করে রোদ্রে দিতে হবে আর আচারগুলো ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। ঠিক 1 মাস পর আচারের বয়মটা খুলে দেখতে হবে যে তেলটা কতটুকু উপরে এসেছে। যতটুকু খালি থাকবে এক্সট্রা সরিষার তেল গরম করে আচারের উপরে দিয়ে দিতে হবে। মনে রাখবেন 1 বছর আচার যদি ভালো রাখতে চান অবশ্যই তেলটা যেন উপরে ভেসে ওঠে। হয়ে গেল আমার কাঁচা আমের আচার। আশা করি আচারের রেসিপিটা ভালো লেগেছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।